ছাদে বসে আছে লিমন, চোখে মুখে অনুশোচনা। তার সামনে বসে আছে ত্রিমূর্তি, চন্দ্র, রিশান, শিহাব। তারা রাগে ফুঁসলেও লিমনের বিধ্বস্ত চেহারা দেখে কিছুই বলছে না। এই লোকটা তাদের কাছে বড় ভাইয়ের মতো। তাই তো চন্দ্র খুব বিশ্বাস করে নিজের বোনকে তুলে দিয়েছিল লিমনের কাছে। এমন দেবদাস মার্কা চেহারা নিয়ে বইসা থাইক্কা লাভ কি? যখন প্রতিবাদ করার দরকার ছিল তখন তো করলেন না। শিহাবের কথায় উদাস হয় লিমন। মেঘে ঢাকা আকাশে তাকিয়ে শান্ত স্বরে বলল, 12 বছর বয়সে বাবা হারাই আমি। বাবার শোকে মাও মাসখানিকের মাথায় বিছানায় পড়ল। তখন চাচি সবকিছুর দেখাশোনা করত। বিছানায় পড়া মায়ের পায়খানাও পর্যন্ত পরিষ্কার করেছে আমার চাচি। তারপর একদিন ভোরে আমার মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আমার থেকে ওয়াদা নিয়ে গেল কোনোদিন যেন চাচিরে অমান্য না করি। নিজের মায়ের যেমন আদর কদর করতাম তেমনই যেন করি। আমি মরা মায়ের কথা মানতেই নিজের সর্বোচ্চ চেষ্টা করতে লাগলাম। তবে খুব একটা কষ্ট হয়নি। চাচি কোনো কিছু করার আগে আমার মতামত নিয়েই করত। আবার না বলেও কেমনে যেন বুঝে যেত। সেই চাচি ভেঙে পড়ল ইহানের ভঙ্গুর অবস্থা দেখে। মুক্তির না করার কারণটাও আমি জানতাম, তবে ইহান মানতে পারেনি। সে ভেঙে পড়ে। 30 বছরের ছেলেটা বাসায় অনেক পাগলামি করে। সেই থেকেই চাচি একটু রাগ করত রূপসার সাথে। জানতাম আমি, রূপসাকে বুঝিয়েছিলামও, মেনেও নিয়েছিল মেয়েটা। কিছু বলতেও চুপ থাকতো। আর না পারলে রাগ উঠলে সেই রাগ আমাকে ফোন দিয়ে মেটাতো। কিন্তু একদিন বাসায় ঢুকে দেখি ঝগড়া চলতেছে। ইহানের অবস্থা খারাপ। 3 দিন না খেয়ে কাটিয়েছে, অজ্ঞান হয়ে আছে। একটু আগেই ডক্টর দেখে গেছে। ছেলের অবস্থা সহ্য করতে না পেরে চাচিও অনেক কথা বলেছে। মুক্তিকে নিয়ে খারাপ কথা বলাই না পেরে রূপসাও জবাব দিয়েছে। বাসায় ঢুকে এই অবস্থা দেখে নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। বোন সম মেয়েটার নামে এত এত খারাপ কথা আর শুনতে পারিনি। তবে চাচিকে কিছু বলতেও পারিনি। পুরুষ শাসিত সমাজের কাঠামো অনুযায়ী বসিয়েছিলাম রূপসার গালে একটা থাপ্পড়। হ্যাঁ, ঠান্ডা হয়েছিল, তারা দুজনেই ঠান্ডা হয়েছিল। তবে জানিস চন্দ্র, সেদিন প্রথম নিজেকে অসহায় মনে হয়েছিল। থামল লিমন। লিমনের চোখ জোড়া আর্দ্র। কেউ কিছুই বলল না। 3 ভাই কি বলবে ভেবে পেল না। একদিকে বোন, আরেকদিকে বড় ভাই সমান লোকটা, যে তাদের সুখ দুঃখের সঙ্গী। রূপসার বুকে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে পুনম। 2 কাঁধে রিমি, ঝিনুক। মুক্তিকে জড়িয়ে আছে নিশা। রায়ান, পরশ, পূর্ব চুপচাপ বসে আছে। আপার চোখে পানি। তাদের সহ্য হচ্ছে না। রূপসার বুক থেকে মাথা তোলে পুনম। রূপসার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর কেঁদো না আপা। আমাদের এর চ্যাম্প আসছে, সেও কাঁদবে তোমার জন্য। আপা, আমার আলী বংশ, আর আমরা কাঁদি না, কাঁদাই। চ্যাম্প হওয়ার আগ পর্যন্ত লিমন ভাই আমাদের বাড়িতেই থাকবে এবং তার থেকে প্রতিশোধ নিব। রায়ানের কথায় সবাই অবাক। মুক্তি অবাক স্বরে বলল, কি করবি? ভাইয়াকে থাপ্পড় মারবি? রায়ান দেখ, ভুলেও ওই চিন্তা মাথায় আনিস না। ছোট বাবা তোরে বাড়ি থেকে জুতা পেটা করতে করতে বিদায় করবে। আরে ধুর আপু, এরকম কিছু না। আমরা হাতে মারবো না, ভাতে মারবো। ওই বলে না, যারে হাতে মারতে পারবো না তাকে ভাতে মারবে। রায়ানের কথা শুনে নড়ে চড়ে বসলো রূপসা। সবাই রায়ানের দিকে দৃষ্টি দিল। রায়ান ভ্রু নাচিয়ে প্ল্যান বলল। সবার মনোপুত হলো প্ল্যানটা। মুক্তি রায়ানের কাঁধে চাপ্পড় মারতে মারতে বলল, সাব্বাস, এই না হলে রায়ান আলী। তাহলে এখন তুমিও মাঠে নেমে পড়ো। মুক্তি বাঁকা হেসে বেরিয়ে গেল। তার পিছু পিছু পুরো গ্যাং বেরিয়ে গেল। পুনম বিরক্ত হয়ে বলল, আপু, আমি চেঞ্জ করি, এই ভারী শাড়িতে অস্বস্তি হচ্ছে। বড় সড়ো একটা ধমক দিল মুক্তি। চোখ বড় বড় করে বলল, আমার ভাই এখনো তোকে দেখেনি শান্তি মতো, ও দেখুক মন ভরে।
পরে চেঞ্জ করবি। পুনম লজ্জা পায়, সাথে গালও ফোলায়। পুনমকে রেখে বাকিদের যার যার ঘরে যেতে বলে। মুক্তি যায় ছাদে। ঢোকার পথে মুক্তির কানে লিমনের সব কথাই আসে। সেও তাকে দোষ দিতে পারে না। তখনই তার হাতের ফোনটা জ্বলে ওঠে। সেই দিকে এক পলক তাকিয়ে কলটা কেটে দিল। সাথে সাথে মেসেজ আসলো। নোটিফিকেশন থেকে দেখলো মেসেজটা জ্বলজ্বল করছে। প্লিজ মুক্তি, কলটা রিসিভ করুন। আই ক্যান এক্সপ্লেইন মুক্তি। মুক্তি জবাব দিল না। ফোন থেকে ধ্যান সরিয়ে ছাদের ভেতরে ঢুকে গমগমে স্বরে বলল, এমনে ভ্যাবলার মতো বসে থেকে কিছুই হবে না লিমন ভাই। দোষ যখন করেছেন ক্ষমা চাইতে সমস্যা কই? চারজন তাকায় মুক্তির দিকে। চন্দ্র গম্ভীর স্বরে বলল, তুই এখানে, আর আমার বউ কই? ওরে একা ছেড়ে এসেছিস কেন? চন্দ্রের কথা শুনে মুক্তি বিড়বিড় করে বলল, আইসি আরেকজন বউ পাগল। আরে তোর বউরে কেউ নিয়ে যাবে না, বা সে বাচ্চা না যে হারিয়ে যাবে। মুক্তি চন্দ্রের দিকে ধ্যান না দিয়ে লিমনকে বলল, ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। এখন এগুলো ভেবে লাভ নেই। রূপসার এখন সেনসিটিভ সময়। এই সময়টা ওর পাশে থাকেন। আর যদি অনুশোচনা হয় তাহলে মাফ চান। ও আপনাকে ভালোবাসে, মাফ করে দিবে। তোমার বোনটা রাগী মুক্তি। ও একবার যখন মুখ ফিরিয়ে নিয়েছে আর তাকাবে না আমার দিকে। দেখলে না তখন ও কি বলল? বলা আর করার মধ্যে পার্থক্য আছে ভাইয়া। ও অভিমানে বললেও আপনি অভিমানে ওকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন আপনার সন্তানের দাবি? মুক্তির কথা শুনে আঁতকে ওঠে লিমন। দ্রুত বলে ওঠে, না, কখনো না। আমার স্ত্রী সন্তান দুটোই চাই। একা জীবনটা বড় কষ্টের মুক্তি, সেই বহনটা ঘুচেছিল। আর তোমার বোনের মাধ্যমে এক ফালি আলো নিয়ে আমার জীবনটা আলোকিত করেছিল। সেই আলো আমি হারিয়ে যেতে দিব না, কখনোই না। লাগলে ওর পা ধরে মাপ চাইব। তাহলে তো ওরে ফেস করা লাগবে। আপনি ওরে চান? আপনি অনুশোচনায় দগ্ধ, সেটা ওরে বোঝান লাগবে তো। মুক্তির কথায় লিমন আশ্বাস পায়। সে ধীর পায়ে রূপসার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। মুক্তিও এসে পড়তে নিয়েই পেছন থেকে শিহাব বলল, তুই এত ভালো হলি কবে থেকে রে মুক্তি? মানে? মানে যার জন্য রূপসার কষ্ট তাকে। হুম, এত ভালো আমি না। শাস্তি ইজ রেডি। মুক্তি গুনগুন করতে করতে চলে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্র উঠতে নিলে তাকে দুপাশ থেকে আটকে দিল রিশান আর শিহাব। ভাই, তুই কই যাস? দাঁতে দাঁত চাপলো চন্দ্র। কিরমির করে বলল, হাঁকতে যায়, আয় যাবি তোরা? রিশান চিৎকার দিয়ে বলল, ওরে ভাই, আজ তো তোর বাসর, ভুলেই গেছি। চল চল, তোর ঘর পর্যন্ত দিয়ে আসি। কেন, আমার কি পাও নাই? আমি ল্যাংড়া? আরে তুই নতুন বর, নিজের ঘরে ঢুকতেও তো লজ্জা পেতে পারিস। তাই আমরা সাহায্য করতে চাইছি আর কি। নো নিড, গম্ভীর স্বরে বলে চলে গেল চন্দ্র। তবে নিজের ঘরে বড় সড় রকমের চায়না তালা ঝোলানো দেখে অবাক হয়। পেছনে পেছনে আসা শিহাব রিশানের দিকে তাকিয়ে বলল, তালা খুললো? হায় আল্লাহ, আমার বুদ্ধিটা চুরি করেছে কে? তোরা তালা মারিসনি? রিশান বিরক্ত হলো। শালা আমি কি জানি? তোর সাথেই তো ছিলাম এতক্ষণ। চিন্তিত হলো চন্দ্র। বিড়বিড় করে বলল, তাহলে তালা দিল কে? পেছন থেকে পুরো কাজিন গ্যাং চিল্লিয়ে বলল, আমরা দিয়েছি। খুশি হলো রিশান। শিহাব গদগদ স্বরে বলল, আহা, কি ভালো কাজটাই না করেছিস। অন্যদিকে রূপসার ঘরে লিমন ইতস্ত ভঙ্গিতে বসে আছে। তার সামনেই রূপসাকে খাইয়ে দিচ্ছে পুনম। লিমন কিছু বলতে নিয়েও ঠোঁট মুছড়ে বন্ধ করে নিল। খাওয়া শেষ করে পুনম পানি খাওয়াতে নিলে বাইরে চেঁচামেচি শুনতে পেল। তিনজন বের হলো। কি হয়েছে? লিমনের কথায় চন্দ্র পেছনে ফিরে পুনমকে দেখে দৌড়ে ওর হাতটা ধরে ছাদের দিকে যেতে যেতে বলল, এবার পাকা কাঁঠালের আশায় হাতে মুখে তেল মেখে একবারে বসে থাক। রূপসার দিকে অসহায় ভঙ্গিতে চেয়ে আছে লিমন। মেয়েটা নিজের একটু ফুলন্ত উদরে চেয়ে আবারও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে।
এটা লিমনের প্রেগন্যান্সির শুরু থেকেই দেখে এসেছে, অথচ বেখেয়ালি লিমন এটা জানে না সে যে ঘুমে থাকলে মেয়ে অপলক চেয়ে থাকে তার দিকে। তার ধারণা গর্ভধারণকালে প্রতিদিন ঘুম থেকে উঠে যাকে দেখে বাচ্চা নাকি তার মতোই হয়। এই কথাটা একদিন কথায় কথায় সিতারা খানমের কাছ থেকে জানতে পেরেছিল। গেটের নকের শব্দে লিমনের ধ্যান ভাঙে। এতক্ষণ সে বইয়ের দিকে তাকিয়েছিল। রূপসা লিমনের দিকে তাকিয়ে উঠতে নিলে লিমন বাধা দেয়। আমি খুলছি। লিমন গেট খুলে দেখে সিতারা খানম হাতে কিছু খাবারের প্যাকেট ও পানির জগ। লিমন সাইডে সরে শাশুড়িকে ঢোকার জায়গা করে দেয়। সিতারা খানম ভেতরে রূপসার দিকে চেয়ে বলল, সেই ৮টার দিকে একটু খেয়েছিলি পুনমের সাথে, আর খাওয়ার নাম নেই। এমন করলে রূপসার মুখের সামনেই ভাতের লোকমা ধরে। লিমন একটু বাইরে যায়। হঠাৎই তার অস্বস্তি হচ্ছে, অথচ এই বাড়ির মানুষেরা নির্বিকার ভাবে তার সাথে কথা বলছে। কোনো রাগ নেই কণ্ঠে, যেটা তার মনে অনুশোচনা আরো বাড়িয়ে দিচ্ছে। আম্মু, সংসার জীবনটা যেমন কঠিন তেমনই সহজ, যেখানে সবাই স্বার্থপর, নিজের ভালোটাই আগে দেখবে, আবার তুমি বিপদে পড়ে দেখো তারাই এগিয়ে আসবে। এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। থামে সিতারা খানম। শেষ লোকমাটা মুখে তুলে দিতে দিতে বলে, ছেলেটা সেই যে দুপুরে খেয়েছে, আর খাওয়া হয়নি ওর। ওর জন্য খাবার দিয়েছি, যাচ্ছি, বলবে। আচ্ছা। সিতারা খানম রূপসার মাথায় চুমু খেয়ে চলে যায়। সে দেখেছে লিমনের চোখে অনুশোচনা, তার চোখে স্পষ্ট। তাই সে বলে, সবার তার প্রতি রাগ নেই, আছে রাগ আছে, তবে কামরুল সাহেবের আদেশে কেউই রাগ দেখায় না। কারণ লিমন এতদিন বাড়ির ছেলের মতোই ছিল। বাবা মাহীন ছেলেটার কাছে চাচা চাচি কতটা, সেটা তারা বোঝেন। সিতারা খানম খাওয়ার প্লেট দিয়ে চলে যেতেই লিমন ঘরে ঢোকে। আম্মু খাবার দিয়ে গিয়েছে, খেয়ে নিন। চুপ থাকে মেয়েটা। ভালো লাগে না লিমনের, তার সেই ঝাঁঝালো রূপসাই ভালো লাগে, যে কথায় কথায় গরম চোখে তাকায়, কিছু বললেই ঝাঁঝালো স্বরে বলবে, তো কি হয়েছে? কিছুই তো বলে না মেয়েটা। লিমন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, নর্মাল কালো রঙা ট্রাউজার ও গোল গলার গেঞ্জি। খেতে খেতে রূপসার দিকে তাকায়। এর মধ্যেই ঝনঝনিয়ে লিমনের মোবাইল খানা বেজে ওঠে। এতক্ষণের শান্ত মেজাজটা আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। ফোনের স্ক্রিনে কলদাতার নাম দেখে পা থেকে তালু পর্যন্ত জ্বলে ওঠে। ফোনটা হাতে নিয়ে ঠাস করে পিকে মারে দেওয়ালে। এক কোণে লেগে ফোনটা পড়ে যায়। ডিসপ্লে আর এক কোণে ফেটে চূর্ণ বিচূর্ণ। ফোনটা কই মাছের প্রাণ হওয়ায় এখনো জীবিত আছে। ঢকঢক করে পানির গ্লাস শেষ করে লিমন। রূপসা শান্ত চোখে লিমনের দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছেন? অবাক হয় লিমন। তার বিয়ের কথা বউ কিনা বলে বিয়ে করেছেন মানে? রূপসা তেড়ে আসে লিমনের কলার ধরা ঝাঁকিয়ে বলে, কচি খোকা তুই, খোকা। হ্যাঁ, কিচ্ছু বুঝিস না? না। এই তোর ওই কালনাগিনীর সাথে কিসের কথা এত? এত রাতে সে তোকে কেন কল দিবে? আর যদি তার সাথেই এত ইটিস পিটিস থাকে, তাহলে আমাকে বাদ দে। এবার এক অভাবনীয় কাজ করে লিমন। আঁকড়ে ধরে রূপসার অধর জোড়া, নিজের পুরুষালী অধরের মাঝে বিলীন করে। রূপসা ছটফট করে, লিমনের বুকে কিল ঘুষি মারে। সেগুলো সহ্য করেও লিমনের তারে বাড়ন্ত কোমরখানা আরো আঁকড়ে ধরে। চুপিসারে স্লাইড করতেই ছটফটানি থেমে যায় রূপসার। আকাশে আজ চাঁদ নেই, নিকষ কালো আঁধারে ছেয়ে আছে চারিদিক। পাশেই ঝিঝি পোকার ডাক শোনা যায়, তাদের বার্তা জানান দেয় শীতের আগমনী। বাতাসে শিউলির গন্ধ। চন্দ্র পুনমকে নিয়ে ছাদে আসলেও সেখানে দেখে রিশান শিহাব আগে থেকে গেট আটকে দেয়। ওপাশে রিশান শিহাব, এপাশে রাইয়ান পরশ, পূর্ব মুক্তি, ঝিনুক, রিমি, নিশা। চন্দ্র পুনমকে চারিদিক থেকে ঘেরাও।
তাদের দেখে মনে হচ্ছে তোরা তামিল ছবির ভিলেন, আর আমি তোদের থেকে আমার নায়িকা নিয়ে যাচ্ছি, ভেগে যাচ্ছি। চন্দ্রের কথা শুনে নাক কুঁচকে শিহাব বলল, ভিলেন হইলে হইছি, তুই টাকা ছাড়া কোথাও যাইতে পারবি নে। আর এতদিন বিদেশে থাইকা বেশ ভালো ডলার কামাইছস, টাকা কারবারই হবে, আর সব হবে ডলারে। এবার ঝোপ বুঝে কোপ মারল মুক্তি, নরম স্বরে বলল, পুনমের দিকে দেখো ভাইয়া, মেয়েটা কেমন নেতিয়ে যাচ্ছে। চন্দ্র পুনমের দিকে তাকায়, মেয়েটা যে ক্লান্ত তা তার চেহারায় স্পষ্ট। ফুস করে শ্বাস ছাড়ে চন্দ্র, পকেট থেকে ওয়ালেটটা বের করে বলল, কত চাই? বেশি না, প্রত্যেকের জন্য 10,000 টাকা করে। মগের মুল্লুক নাকি? হুম, ভাইয়ের মুল্লুক। টাকা ছাড়ো চন্দ্র ভাই। উপায় না পেয়ে চন্দ্র বলল, এত টাকা ক্যাশ নেই তো কার্ড সহি। রিশান শিহাবের দিকে কটমট করে তাকিয়ে কার্ডটা বের করে দিল। কার্ড পাওয়ার উল্লাসে তারাও হৈ হৈ করে চলে গেল। তবে যাওয়ার আগে চন্দ্রের হাতে চাবি দিয়ে গেছে তার ঘরের। চন্দ্র গেট খুলে পুনমের হাতটা ধরে ঘরে প্রবেশ করে। পুনম চারিদিকে তাকায়, লাল গোলাপ দিয়ে সাজিয়েছে ঘরটা, ক্যান্ডেলের আলোয় জ্বলজ্বল করছে। কোনো কৃত্রিম আলো নেই, বাইরে থেকে আসা নিয়ন আলো আর সুগন্ধি ক্যান্ডেলের কমলা রঙা আলোয় মোহনীয় করে তুলেছে পরিবেশ। পায়ের তলা শিরশির করে উঠল পুনমের। চন্দ্র পুনমের দিকে গভীর চোখে চেয়ে বলল, এই সাজ ধুয়ে একটা হালকা শাড়ি পরে আসো, কাবার্ডে তোমার প্রয়োজনীয় সবকিছু আছে। কথা বলে না পুনম, চুপচাপ কাবার্ড থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে ছুটল। একেবারে গোসল সেরেই বের হলো পুনম। আজ এই নিয়ে 3বার গোসল করলো, তাই শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। পুনম ঘরের চারিদিকে তাকায়, চন্দ্রকে না দেখতে পেয়ে ভুরু কুঁচকায়। ফের দরজাটা ছিটকিনি আটকানোর শব্দে পেছন ফিরে। চন্দ্রের হাতে এক গ্লাস দুধ, এর মধ্যে চেঞ্জও করে নিয়েছে। চন্দ্রের পরনের ট্রাউজার ও টি শার্ট দেখে বিড়বিড় করে বলল, এটা খাও। দুধের গ্লাসটা পুনমের মুখের সামনে ধরল, নাক কুঁচকে সরে যেতে চাইলেও পারল না। চন্দ্র ঘাড় চেপে মুখের কাছে গ্লাসটা ধরে আছে, না চাইতেও মুখটা খুলে পুনম অর্ধেক খেয়ে চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র ইশারায় বোঝায় পুরোটা শেষ করো, পুরোটা শেষ করে। গ্লাসটা রেখে পুনমের দিকে তাকায়। পুনম তৎক্ষণাৎই চোখ সরিয়ে নেয় চন্দ্রর হতে। ওই চাহনিতে চেয়ে থাকা যায় না। লোকটার নজর আজ অন্যরকম। পুনমের পায়ের তলা শিরশির করছে। অজু আছে? হুম, ওয়েট করো, জায়নামাজ বিছিয়ে আমি আসছি। চন্দ্র উজু করতে ওয়াশরুমে গেলে পুনম জায়নামাজ বিছানায়, দুইটা পাশাপাশি। বিনা বার্তায় দুইজন নফল নামাজ আদায় করে। আজকের মোনাজাত বেশ দীর্ঘ করে চন্দ্র। হাতের তালুতে মুখ লুকিয়ে দুফোঁটা অশ্রু ঝরায়। প্রিয় রমণীকে পূর্ণতা হিসাবে পাওয়া। জোহরা, অদ্ভুত স্বরে পরিচিত ডাকটা তবে উপেক্ষা করতে পারল না। জায়নামাজ ভাঁজ করতে করতে বলল, হুম, দেনমোহর শোধ তোমার হাতে পেয়েছ কি না জানি না। আটকে গেল কথা চন্দ্রে। পুনম জায়নামাজ রেখে পেছনে ফিরতে চন্দ্রকে সামনে দেখে ভড়কে যায়। চন্দ্র পুনমকে চেপে ধরে, ছায়ার দিকে ইশারা করে। পুনম তাকায়, দুইটা ছায়া একে অপরের সাথে মিশে আছে। আজ এই আধার, এই ছায়ারাও জানে তুমি আমার জোহরা। কপালে চুমু খায় চন্দ্র। চোখ বন্ধ করে ফেলে পুনম। মিনিটের মধ্যেই নিজেকে হাওয়ায় ভাসানো পায়। বিছানায় শুয়ে পুনমের ওষ্ঠপুর দখলে চলে আসে চন্দ্রের। পুনমের অধরে মিশে যায় চন্দ্রের পুরুষালী অধরে। পুনম আবেশে খামচে ধরে চন্দ্রের কাঁধ। এই এই খামচে ধরাই যেন চন্দ্রকে বেপরোয়া করার জন্য যথেষ্ট ছিল। উন্মাদ হলো চন্দ্র, ঠোঁট থেকে সরে গলদেশে মুখ ডোবায়। পুনম এতক্ষণ চোখ বুজে থাকলেও
এবার ব্যথায় শব্দ করে চন্দ্রকে সরাতে চায়। বেপরোয়া চন্দ্র যেন আজকে ছাড়তে নারাজ। আপনি আপনি একটু শান্ত হন। উহুম, জোহরা, দিস ম্যাডনেস ফর ইউ জোহরা। আপনি অনেক বেপরোয়া। ইউ ওয়ার্ড ইট জোহরা। উন্মাদ চন্দ্র কি আর থামে, নিজের সাথে পুনমকে ভাসিয়ে নিয়ে যায় ভালোবাসার রামধনুতে। বাথরুম থেকে মিটি হাসতে হাসতে বের হলো লিমন। ভেজা চুলে হাত বুলাতে বুলাতে রূপসার দিকে চায়, যে আপাতত বিরক্ত ভঙ্গিতে চুলে তোয়ালে চালাচ্ছে। রূপসার চোখে চোখ পড়তেই হাসি মুখটা ধপ করে নিভে গেল, কারণ তার সুন্দরী বউ আপাতত চোখ রাঙানি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এমন করে তাকাও কেন? দিলে চোট লাগে সুন্দরী। রূপসা চোখ সরিয়ে নেয়, চুলে তোয়ালে পেঁচিয়ে বারান্দায় যায়, ভেজা কাপড়গুলো মেলে দিতে শুরু করে। লিমনও পিছু পিছু এসে হাতে হাত মেলায়। লিমনের হাতে রূপসার একটা কাপড় পরতেই রূপসা ছো মেরে সেটা নিয়ে নেয়। বোকা হাসলো লিমন, বলল, প্রতি মাসে আমি তো কিনে আনি। আর বলতে পারেনি লিমন। রূপসা প্লাস্টিকের বালতিটা লিমনের ওপরে ছুঁড়ে মেরেছে, হনহন করে ঘরে চলে যায়। লিমনের বাহুতে হাত বোলাতে বোলাতে রূপসার পেছন পেছন ঘরে ঢোকে। ও বউ, এমন করে না। ও বউ, আর রেগে থেকো না। ও বউ, তুমি আমায় কি আর ভালোবাসো না? রূপসা তবুও কিছুই বলল না। এবার লিমন মোক্ষম অস্ত্রটা চালু করলো। টি শার্টের হাতার একটা বোটা দিয়ে হাত এদিকে ওদিকে নিয়ে একটু ব্যায়াম করলো। তেড়ে গেল রূপসার দিকে। ভোর রাতে কারোর গোঙানির আওয়াজে পুনমের ঘুম ভাঙল। ভুরু কুঁচকে নড়তে নিলেও বাধা পায়, মনে হচ্ছে গরম কিছু তাকে জাপটে ধরেছে। নিজেকে ধাতস্থ করে পুরোপুরি চোখ মেলে তাকিয়ে দেখে চন্দ্র বিড়বিড় করে কিছু একটা বলছে আর কাঁপছে। পুনম চন্দ্রের কাঁপাকাঁপি দেখে আঁতকে উঠে, দ্রুত কপালে হাত দিয়ে দেখে ধুম জ্বর। পুনম তড়িঘড়ি করে নিজেকে ছাড়াতে চায়, তবে শক্ত বাঁধনে আবদ্ধ। নিজেকে ছুটাতে বেশ কসরত করতে হয় তার। ব্যাগ থেকে থ্রি পিস নিয়ে ছোটে ওয়াশরুমে। তাড়াতাড়ি কোনো রকমে গায়ে পানি ঢেলে মগে করে পানি এনে বের হয় পুনম। ছোট্ট রুমাল ভিজিয়ে চন্দ্র কপালে পট্টি দেয়, তোয়ালে ভিজিয়ে সারা রাত শরীর মুছিয়ে দেয়। সেকেন্ডের মধ্যে শরীর আবারও গরম হয়ে যাচ্ছে। কি করবে ভেবে পায় না পুনম। পুরো ঘরে তল্লাশি করে ঔষধের কিছুই পেল না সে। অনেকদিন পর কেউ না থাকায় ঔষধপত্র সরিয়ে ফেলেছিল চাঁদনি বেগম। চন্দ্র কাল এসেছে, এসেই আবার হুলুস্থুলুস অবস্থা করেছে, কারোর খেয়ালই নেই। ঠোঁট কামড়ে ধরে পুনম। ব্যথায় লোকটা হাত পা পর্যন্ত নাড়াতে পারছে না। তখনই ফজরের আজান কানে আসে। এখন নিশ্চিত সবাই নামাজের জন্য উঠবে। পুনম রুম থেকে বের হয়ে চাঁদনি বেগমের ঘরের সামনে ইতস্থ করে দাঁড়ায়, ফের দরজায় টোকা দেয়। প্রথম টোকায় না খুললে পরপর 3 বার টোকা দেয়। ও বড় মা, দরজা খোলো না। চাঁদনি বেগম দরজা খোলে, অবাক স্বরে বলল, কি হয়েছে মা? ওনার অনেক জ্বর, তোমার কাছে থার্মোমিটার আছে? দাঁড়া। বলেই ভেতরে গেলেন, ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে পুনমের সাথে যায়। পুনমের ঘরে গিয়ে দেখে চন্দ্র কম্ফোটার গায়ে কাঁপছে। পুনম হাত উঁচু করে বগলের তলে থার্মোমিটারটা রাখলো। চাঁদনি বেগম বলল, পুনম মা, যা গামছা ভিজিয়ে হাতগুলো মুছে দে, আমি দেখি ঘরে ঔষধ আছে নাকি। পুনম মাথা নাড়ালো। চাঁদনি বেগম আগে রান্নাঘরে গেল কিছু বানানোর জন্য। পানি বসিয়ে ইনস্ট্যান্ট স্যুপ বানালো। আস্তে আস্তে সবাই নামাজের জন্য উঠলো। সবাই যেয়ে দেখলো চন্দ্রকে। সিতারা খানম জিজ্ঞাসা করলো, জ্বর কত? 103-এর উপরে আম্মু। সবাই চিন্তিত হলো, এত জ্বর হলো ভালো লক্ষণ না, এখন যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। নিপা বেগম বলল, আপা, আমি বলি কি হাসপাতালে নিয়ে যাই। পুনম কাঁদতে শুরু করে দিয়েছে ততক্ষণে। রিশান বলল,
আমি লিমন ভাইকে ডাক দেই। রিশান চলল লিমনের ঘরের উদ্দেশ্যে। লিমন রূপসার দিকে তেড়ে যেয়ে থেমে গেল। রূপসা কপাল কুঁচকে তাকালো। লিমন ক্যাবলা হেসে কানে ধরে উঠবস শুরু করলো। রূপসা প্রথমে অবাক হলেও ফের মুখটা অপর পাশে নিয়ে হেসে দিল। আবার চেহারা স্বাভাবিক করে লিমনের দিকে গম্ভীর চোখে তাকায়। কান ধরে উঠবস করতে করতে লিমন বলল, শাকচুন্নি, থুকু, সায়রা একটু বিপদে পড়েছিল। ওর হাজবেন্ড আর ওর সাথে চিট করেছিল, এই জন্যই ওর ডিভোর্সের সাহায্য করছিলাম। আর এই কয়দিন যে রাতে ফোন আসতো ওইটা চন্দ্রই করতো। বেচারা কাজ শেষে যখন সময় পেত তখন আমাদের এখানে মাঝরাত। ভাইয়ের কথা শুনে রূপসা একটু শান্ত হয়, তাও লিমনকে বুঝতে দেয় না। লিমন গুনে গুনে 20 বার কান ধরে উঠবস করতে করতে ধড়াম করে গেট খুলে যায়। হা হয় সামনে তাকিয়ে আছে রিশান, শিহাব। রূপসাও থতমত খেয়ে যায়। আর লিমন, সে তো কান ছাড়তেই ভুলে গেছে। রিশান এই সুযোগটা মিস করলো না। ফোনটা বের করে ফটাফট কয়েকটা ছবি ক্লিক করে নেয়। ক্যামেরার ফ্ল্যাশে শব্দ ধ্যান ভাঙে যেন লিমনের। রিশান, ছবিটা ডিলিট কর শিগগিরই। রিশান লিমনের কথা ইগনোর করে বলল, রূপ, চন্দ্রের জ্বর এসেছে, আয় তো। বলে লিমনের দিকে তাকিয়ে বলল, লিমন ভাই, গাড়ি বের করো, চন্দ্রকে হাসপাতালে নিতে হবে। চন্দ্রের ঘরে চলে যায় তারা। রূপসা শুনে আর দেরি করেনি, যে দেখে সবাই উপস্থিত। চাঁদনি বেগমের সাথে মিলে পুনম হাত পা মুছে দিচ্ছে, মুক্তির জল পট্টি দিচ্ছে। কামরুল সাহেব বলল, লিমন উঠেছে? হ্যাঁ, গাড়ি বের করছে। ঔষধের জন্য জ্বরটা কিছুটা কমলেও গা প্রচুর গরম। রিশান, শিহাব চন্দ্রকে তুললে চন্দ্র চোখ মেলে তাকায়। লাল লাল চোখে শিহাবের দিকে তাকিয়ে বলল, এই কাইফি এখানে কি করছে আম্মু? এই মুরগি চোর আমার মুরগি নিয়ে যাবে। কাইফি একটা চোর আম্মু, ওরে ধরো ধরো। আরে আরে, আমার মুরগি রে! বলেই শিহাবের দিকে লাথি ছুঁড়ে শিহাব চট করে সরে যাওয়ায় ওইটা লাগে ঋষাবের পায়ে লেগে হাঁটুতে বুলাতে বুলাতে নাক মুখ কুঁচকে নেয় রিশান। চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলে, বড় মামি, তোমার ছেলের মুরগিরে সাথে করে নিয়ে চলো, না হলে আমরা আর আস্ত থাকবো না। শিহাবের দিকে তাকিয়ে বলল, ধর। সবাই মিটিমিটি হাসছে। চন্দ্রের মুরগি বলতে যে কাকে বোঝানো হয়েছে তা সবাই টের পেয়েছে। পুনম এই কান্নার মাঝেও লজ্জায় লাল হলো। চন্দ্রকে ধরে দুই ভাই শক্ত করে। আর বাকিরা সবাই সাথে সাথে নামে। কামরুল সাহেব, চাঁদনি বেগম আর পুনম সাথে গেল। তারা কামরুল সাহেবের গাড়িতে গেল। ওইদিকে গাড়িতে বসে চন্দ্র। তখন রিশান ও শিহাবের দিকে ঘোর চোখে তাকিয়ে আছে। এইরকম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো, ওই কাইফি আমার মুরগি ছেড়ে দে। এখন আমাকে কোথায় নিয়ে গেল? বাঁচাও, বাঁচাও। এবার একটু থাম ভাই, তোর মুরগি তোর কাছেই আছে। চন্দ্র আর কিছুই বলল না। ততক্ষণে রিশানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রিশান স্বস্তির শ্বাস ছাড়ে। শিহাব মিটমিটিয়ে হাসে। রিশান ওর দিকে কটমট চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শিহাব বলল, ভেবে চিন্তা করে কথা বল। আমি তোর 2 মিনিটের বড়। স্রেফ বড় বলে আজ বেঁচে গেলি, ফোঁস করে রিশান। রাগ তো কারোর উপরে ওঠানো লাগবে, তাই রাগে এখন লিমনকেই পাই। তাই ড্রাইভিংয়ে মনোযোগ। লিমন বলল, কয়েকবার কান ধরে উঠবস করেছেন লিমন ভাই? ক্যাক করে থেমে গেল গাড়িটা। লিমন রিশানের দিকে তাকিয়ে বলল, বিয়েটা শুরু করো। ঝিনুকরে বলে তোমাকে দিন রাত মুরগি বানিয়ে রাখতে বলবো। ঠিক তখনই চন্দ্র আবারও জ্বরের ঘোরে বলে উঠল, আমার মুরগি! এই বিপদেও ফিক করে হেসে দিল তিনজন। হাসি থামিয়ে রিশান বলল, অন্তত মুরগি হওয়ার জন্য বিয়েটা করা দরকার। কামরুল সাহেবের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে তারা বের হয়। এনাম মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। তারা চেক আপ করে
ভর্তির উপদেশ দেয়। ভর্তির সাথে সাথে স্যালাইন দেওয়া হয়। জ্বর আধা ঘন্টার মধ্যে নেমে যায়। সবকিছু ঠিক করতে করতে সকাল 7টা বেজে যায়। চন্দ্রের জ্বর কমলে পুনম ও চাঁদনি বেগম আর কামরুল সাহেবকে রেখে লিমন, রিশান, শিহাব এসে পড়ে। ওদের অফিস আছে, না গেলেই নয়। পুনমের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সে উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি দিয়ে আসলো। ভেজা চুলে আরো মাথা ব্যথা করছে। কামরুল সাহেব 2 কাপ কফি আর খাবার নিয়ে আসে। খাবো না বড় বাবা। এমন বলে না আম্মা, পরে তুমিই অসুস্থ হয়ে পড়বে। আই, আমি খাইয়ে দেই। চাঁদনি বেগম জুসের বোতলটা খুলে জুস 1 টাইম কাপে ঢালে। নিজের হাতে পুনমকে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ হতেই আনিস সাহেব, পারভেজ সাহেব স্ত্রীকে হাজির হয়েছে সস্ত্রীক। নিপা বেগম আসেনি, সে দুপুরে রান্না করবে তাই। চন্দ্র ঘুম থাকায় কেউ বেশি কিছু বলেনি। 2 বাবাই পুনমের মাথায় হাত বুলিয়ে চলে গেল। চাঁদনি বেগম পুনমের দিকে তাকায়। মেয়েটা ক্লান্ত। তাই বলে, চন্দ্র এখন জ্বর নেই, চলো আমরাও চলে যাই। আধা ঘন্টা পর পরশপূর্বকে পাঠিয়ে দিব, ওরা থাকুক। সকলে সম্মতি জানায়। ওরা চলে যেতেই পুনম চন্দ্রের বুকে মাথা এলিয়ে শুয়ে পড়ে। ভেজা চুলগুলো ছেড়ে চোখটা বন্ধ করে নেয়। ঠকঠক আওয়াজে ঘুমের ঘোরে কপাল কুঁচকে নেয় পুনম। আওয়াজ বাড়তেই চোখ খুলে চারিদিকে দেখে ধপ করে ওঠে বসে। দেখে চন্দ্র ঘুমের ঘোরেও পুনমকে আগলে রেখেছে। পুনম চন্দ্রের মাথায় হাত দিল, চেক করলো জ্বর আর নেই। আবারও ঠক ঠক শব্দ হলো। পুনম দ্রুত ওঠে। গেটটা খুলে দেখে নার্স এসেছে। নার্সটি পুনমের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে আছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে সে বিরক্ত। পুনম সাইড দিলে সে ভেতরে ঢোকে। গম গম আওয়াজে বলল, পেশেন্ট কি হয় আপনার? হাজবেন্ড। চন্দ্রের দিকে তাকিয়ে উত্তর দেয় পুনম। মহিলাটি পুনমের দিকে তাকায়। হাতে মেহেদি, নাকে নাকফুল, হাতে চিকন স্বর্ণের চুড়ি, সব মিলিয়ে নতুন বউ লাগছে। মহিলাটি কৌতূহল বশত বলল, আপনাদের বিয়ের সময়কাল কত? গতকাল বিয়ে হয়েছে। পুনমের কথায় মহিলাটির কপাল সমান্তরাল হয়। আদর চোখে পুনমের দিকে তাকালো। আহারে, মেয়েটা গতকালকেই বিয়ে হয়েছে আর আজই স্বামী হাসপাতালে, নিশ্চয়ই ক্লান্ত। দীর্ঘশ্বাস ছেড়ে মহিলাটি চন্দ্রের প্রেসার মাপলো। মেপে ট্রে রাখা ঔষধ পুনমের হাতে দিয়ে বলল, উঠলে এগুলো খাইয়ে দিবেন। পুনম মাথা নাড়িয়ে তিনি চলে যায়। নার্স বেরিয়ে যেতেই পুনম পল্টন পাল্টা কেবিনে ঢুকলো। বড়দের বাদে সবাই এখানে আছে। আর চন্দ্র ওঠেনি? লিমনের দিকে তাকিয়ে পুনম মাথা নাড়ে। ওঠেনি। মুক্তি হাতের ব্যাগ দেখে বলল, ভাইয়া উঠলে দুজনে মিলে খেয়ে নিবি। আর তোর এক সেট 3 পিস এনেছি। ভালো করেছো। সোফার কেবিনের আরেকটা বেডে সহ সবাই মিলে বসেছে। আপু, আমি একটু মুখে পানি দিয়ে আসি। আচ্ছা। পুনম ওয়াশরুমে যায়। রূপসা মুক্তির চন্দ্রের জ্বর চেক করে গা ঠান্ডা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কাল রাতে তারাও বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। রিমি ঝিনুক লিমনের সাথে গল্প করছে। রিশান, শিহাব একে অপরের দিকে তাকায়। রিশান বলল, কাজিন গ্রুপ খুলেছি একটা, সবাইকে ইনভাইট পাঠিয়েছি, একসেপ্ট কর। রিমি বলল, এমবি নাই রিশান ভাই, হটস্পট দাও। ফকিন্নি, তোর কিপটা বাপ এত টাকা ইনকাম করে, কোনো সুইস ব্যাংকে জমায়? তোমারে যাতে যৌতুক দেওয়া লাগে সেই জন্যই জমায়। এই, তোর কি মনে হয় আমি যৌতুক নিয়ে তোর বোনরে বিয়া করুম? না, একদমই মনে হয় না তুমি ডাকাতি কইরা আমার বোনরে বিয়া করবা। রিমির কথা শুনে হাসির রোল পড়ে পুরো কক্ষ জুড়ে। লিমন হাসতে হাসতে বলল, শালি সাহেবা, তবে একটা জুটি খাপে খাপে মিলেছে। শ্বশুর যেমন কিপটা, জামাইও তেমনই কিপটা। লিমনের কথায় হাসির আওয়াজ আরো বাড়ল। রিশান ভাবলেশহীন বসে চন্দ্রের জন্য আনা ফলের ব্যাগ থেকে
আপেল নিয়ে শার্টের কর্নারে মুছে খাওয়া শুরু করলো। আপেল কামড় দিতে দিতে বলল, লিমন ভাই, আজ ফজরের পর জম্পেশ একটা সিন আমার চোখের সামনে পড়েছে, তবে আমি একটুও ভুল করিনি। সেই সুন্দর সিনারিটির কয়েকটা ফটো ফোনে তুলে নিয়েছি, এখন আপনি চাইলে সকলের সামনে দেখাতে পারি। রিশানের কথা শেষ হতেই লিমনের লিমনের কাশি শুরু হয়ে যায়। বেটা বিনা রোগে যক্ষ্মা রোগী হয়ে গেল। রিমি ঝিনুক পানি মুখে দিয়ে মাথায় ফু দিতে থাকলো। তা দেখে রিশান ভুরু কুঁচকে বলল, এত যত্ন তুই আমায় করিস না ঝিনুক, তোর যত্ন না, সকাল বিকাল উষ্ঠানো দরকার। সবাই চন্দ্রের দিকে তাকায়। চন্দ্রকে চোখ খুলতে দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। আর লিমন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একে একে সব ভাই বোনের সাথে কথা শেষ করে। এদিকে ওদিকে তাকায় চন্দ্র। চন্দ্রকে এমন করতে দেখে মুক্তি মিটিমিটি হেসে বলল, পুনম বাথরুমে গেছে ভাইয়া, মাথায় পানি দিতে। বেচারির যে ভয় দেখিয়েছো, কাঁদতে কাঁদতেই শেষ। চন্দ্র হাসল। এর মধ্যেই গেট খুলে পুনম বের হয়। চন্দ্র পুনমের দিকে চায়, মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, ক্লান্ত মুখশ্রী। ওই তো বের হয়েছে পুনম, আয়, ভাইয়া উঠেছে, ভাইয়াকে মুখটা ধুইয়ে কিছু খাইয়ে দে। মাথা নাড়ে পুনম। এক পলক চন্দ্রের দিকে তাকিয়ে আবারও নজর সরায়। চন্দ্রের কাছে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? ব্যথায় হাত পা নাড়াচাড়া করতে পারতেছি না, ওয়াশরুমে যেতে পারবেন? ফের রিশানের দিকে তাকিয়ে বলো, ভাইয়ারা একটু ধরো ওনাকে। চন্দ্র রিশানের দিকে তাকালে রিশান আমতা আমতা করে বলল, শিহাব, চল তো দেখি চন্দ্রের রিপোর্ট আসছে নাকি, আর ডাক্তার কখন আসছে। শিহাব পুনমের দিকে তাকিয়ে বলল, বই না, তুই নিয়ে যা। এত বড় লোকটাকে পুনম বাথরুম পর্যন্ত নিতে পারবে? মনে মনে ভেবে একবার বাথরুমের দরজার দিকে তাকায় তো একবার চন্দ্রের দিকে তাকায়। লিমনকে কিছু বলতে যাবে তার আগে লিমন সবাইকে নিয়ে ঠেলে ঠুলে বের হয়ে গেল। হা হয়ে তাকিয়ে থাকলো পুনম। চন্দ্র নিচু কণ্ঠে বলল, এখন সবাই তো চলে গেল, অসমে যাব কিভাবে? শ্বাস ছাড়ে পুনম। এগিয়ে এসে চন্দ্রের একটা হাত ঘাড়ে নিতে নিতে বলল, সব আপনার কারসাজি বুঝি না আমি? আমার বউ থাকতে মানুষের সাহায্যে ওয়াশরুমে যাব কেন? চন্দ্রের কথা শুনে মুখ ঠোঁট বাঁকায়, ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। চন্দ্র সরল কণ্ঠে বলল, ওয়েট করো। পুনম গেটের সামনে দাঁড়ায়। চন্দ্র নিজের কাজ সেরেই হাই কমোডের ওপরে বসে পুনমকে চিল্লিয়ে ডাকে। পুনম দৌড়ে গিয়ে দেখে কমোডের ঢাকনা দিয়ে হাই কমোডের ওপরে বসে আছে। এভাবে বসে আছেন কেন? ওঠেন, হাত মুখ ধুয়ে আমি ব্রাশ আনি। পুনম পেছনে ঘুরতে নিলে চন্দ্র হ্যাচকা টানে তাকে নিজের বুকে আনে। কি শুরু করেছেন? তুমি যা ভাবছো তাই। ঠোঁট বাঁকিয়ে হাসলো লোকটি। থতমত খেলেও পুনম আমতা আমতা করে বলল, আপনি কেমনে জানেন আমি কি ভাবছি? চন্দ্র হাসে। পুনমের চোখে চোখ রেখে বলল, আঁখো মের তেরি আজাবছি আদা হে। চোখ নামিয়ে নিল পুনম। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি অসুস্থ, সেটা ভুলে যায়েন না। তো অশুদ্ধ তো অসুস্থ মানুষের ঔষধ দাও। বলেই পুনমের কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় দখল করলো। চন্দ্রের পুরুষালী ওষ্ঠের মাঝে বিলীন হলো পুনমের চিকন ওষ্ঠপুট। থেমে নেই চন্দ্রের হাত। পুনমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে কামিজের ফাঁকে হাত ঢোকায়। থরথর করে কেঁপে ওঠে পুনম। পায়ের দুই আঙ্গুল ফ্লোরে কুঁচকে খামচে ধরে চন্দ্রের শার্ট। চন্দ্র চুম্বনরত অবস্থায় শাওয়ারের সামনে যায়, ছেড়ে দেয় পুনমের ওষ্ঠপুট। হাঁপিয়ে ওঠে পুনম, শ্বাস ছাড়তে ছাড়তে পড়ল, এখন হাত মুখ ধুয়ে নেন, খেয়ে ঔষধ খেতে হবে তো। চন্দ্র ঠোঁট বাঁকিয়ে বলল, আমার নট ডান ইয়েট জোহরা।
পুরো 3টা বছর তৃষ্ণার্ত প্রেমিক আমি। এই প্রেমিকের তৃষ্ণা সারা জীবনে কমবে না। চন্দ্রের কথায় লজ্জায় গা শিরশির করে ওঠে পুনমের। পুনমকে এবার দেওয়ালে ঠেকিয়ে মুখ নামিয়ে আনতেই পুনম চন্দ্রের ঠোঁটে হাত রাখল, ঢোক গিলে নজর ঝুঁকিয়ে বলল, কি করছেন? কাল জ্বরের কারণে অল্পতেই ছাড় পেয়েছিলে জোহরা, আজ সেটা পূরণ করব। আঁখি তুলে তাকাই পুনম, ঢোক গেলে বলল, তাই বলে এখন? বাঁকা হাসে চন্দ্র, এগিয়ে এসে শাওয়ার ছাড়ে ঝর্ণার পানি বেয়ে পড়ে দুজনেরই ওপর। পুনমের চিবুক বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্লাইড করতে থাকে, করতে করতে বলল, হাসপাতালের বেড থেকে হসপিটালের ওয়াশরুমে বেশি সুবিধা, ডিস্টার্ব করার মতো কেউ নেই। বলেই আবারও আঁকড়ে ধরে পুনমের ওষ্ঠপুট, গভীর ছোঁয়ায় মাতোয়ারা করে তোলে পুনমকে। ঠোঁট ছেড়ে গলদেশে মুখ ডুবায়, সিক্ত চুম্বন ও কামড়ে পাগল করে পুনমকে। এতক্ষণ বাধা দিলেও পুনম নিজেও স্বামীর স্পর্শে সাড়া দিয়ে তাকে আঁকড়ে ধরল, সেও স্বামীর আদর পেতে উন্মুখ। চন্দ্রের ডিসচার্জের ব্যবস্থা হয়ে গেছে। বাড়ি থেকে যা আনা হয়েছে তা ঝিনু কৃমি মিলে গুছিয়ে নিচ্ছে। ডক্টর জানিয়েছে সিজনাল সিজনাল ফিভার। চন্দ্রের কোনো সমস্যা না থাকায় আজই ডিসচার্জ করা হয়েছে। চন্দ্র বসে আছে, রিশান, লিমন, শিহাব গিয়েছে পেপার রেডি করতে। পুনমের হাত ধরে বাসায় ঢুকলো চন্দ্র, পেছনে পুরো পল্টন। চন্দ্রের একটু হাত পা ব্যথা থাকলেও সে স্ট্রংলি চলাফেরা করছে। তাকে দেখে সকলে হুলস্থুলুস শুরু করে দিল, আরে সবাই থামো, আগে ঘরে যাই, ফ্রেশ হই। আর আই এম ফাইন মা। অনেক দিন একটানা ঠান্ডায় থাকার দরুন কাল হুট করে গরম সহ্য হয়নি, তাই জ্বর এসেছে। ছেলের মাথায় চুমু খায় চাঁদনি বেগম, মুচকি হেসে বলল, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক। পূর্ণচন্দ্রকে নিয়ে ঘরে যা তোরা। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। পুনম চন্দ্রকে নিয়ে চলে গেল। রূপসাকে নিয়েও লিমন নিজের ঘরে গেল। আপাতত ছোটরা যে যার ঘরে আছে, ড্রয়িং রুমে শুধু বড়রা আছে। আনিস সাহেব ও রেশমা বেগমও এসেছে। নাক মুখ কুঁচকে ওয়াশরুম থেকে বের হলো ঝিনুক। বিছানায় থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। সেদিকে তাকিয়ে দেখল কে ফোন দিয়েছে। কলদাতার নাম দেখে রিসিভ করার ব্যস্ততা দেখা গেল না। চুল মুছতে মুছতে বারান্দায় গিয়ে দেখল রিশান কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আরেক কানে ফোন। কানে থেকে হাতটা নামিয়ে ইশারা করলো ফোনটা রিসিভ করার, কিন্তু ঝিনুক দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে ফোনটা এনে রিসিভ করে কানে ধরে বলল, বলি বলিলান, এটা কি ঝিনি? তুই আদব কায়দা ভুলে গেছিস? তোর কিলি বলতে গিয়েও ঠোঁট মুড়ে কথাটা বন্ধ করে দিল। এমনিতেই সকালের কাণ্ডে যেন ফুলের ঢোল হয়ে আছে, এখন তো ব্লাস্ট হয়ে যাবে। ঝিনুক ভুরু উঁচু করে রিশানের দিকে তাকিয়ে রিশান টপিক চেঞ্জ করে বলল, আমি ডাইনিং বিনিজান। কেঁপে উঠল ঝিনুক। দীর্ঘ 5 বছরের প্রণয়ে কখনো রিশান এমন কথাবার্তা বলেনি। ওই টুকটাক কথাবার্তা আর কোথাও ঘুরতে গেলে হাতে হাত রেখে কথা বলা। রিশান আবারও বলল, বিয়ে করবি আমায়? যে আমাকে তুই বলে তাকে বিয়ে করব না। চন্দ্র ভাইকে দেখেছেন পুনমকে কত সুন্দর তুমি করে বলে? হাসে রিশান, বলল, চন্দ্র চন্দ্র কিন্তু আগে থেকেই পুনমকে তুমি ডাকে। কিছু বলল না ঝিনুক, দেওয়ালে হেলান দিয়ে মাথা ঠেকায়। দুই পাশেই নীরবতা। হঠাৎই দুজনেরই এই নীরবতা ভালো লাগছে। কাল আব্বু আম্মুকে নিয়ে আসবা। আমার পড়াটা এখনো শেষ হয়নি, ক্যাডার হওয়া আমার স্বপ্ন। গম্ভীর হলো রিশান, গম্ভীর স্বরেই বলল, আমি তো তোকে আটকাইনি, আর ভবিষ্যতে আটকাবও না। আর আমার মাকে তো তোর জল্লাদ মহিলা মনেই হয়।
দীর্ঘশ্বাস ছাড়ে ঝিনুক। ভালোবাসায় পূর্ণতা কে না চায়? সবাই চায় ভালোবেসে পূর্ণতা পেতে। তবে ভয় হয় সংসারের বেড়া জালে নিজেকে আটকে ফেলবে না তো। ঝিঝিজান, ঘোর লাগা কণ্ঠস্বর রিশানের। ঝিনুক কেঁপে উঠল। কাল বিয়ের কথা ওঠায়। যেদিন তুই থেকে তুমিতে আসবেন, সেদিন বারাত নিয়ে আসবেন। তুইতে আমি অভ্যস্ত। এতদিন প্রেমিকা ছিলি, তাই সম্বোধন চেঞ্জ হয়নি। বউ, খুব সম্মানের সহিত আদর করে ডাকবো। বউ হলে বুঝি সব চেঞ্জ হয়ে যাবে? সংসার, দায়িত্ব। তুই না হয় বউ হ, আর আমি না হয় প্রেমিকই হয়ে গেলাম। ঝিনুক এবার সরাসরি রিশানের দিকে চায়। রিশান মিনিমাম 12 হাত দূরে বুঝে নিল। ওই চোখের সম্মতি দেখে হেসে ফোনটা কেটে দিল। ঝিনুক মোবাইলের দিকে তাকায়। মিনিটের মাথায় টুং করে বেজে ওঠে, বার্তা এসেছে। গুনে গুনে 10 দিন পর বউ সাজার জন্য রেডি হয়ে থাকো। আমার শ্বশুরকে বলো কন্যাদান করার জন্য হাতটা এগিয়ে রাখতে। ঝিনি যান। মেসেজ দেখে লজ্জায় লাল হলো। ঠিক তখনই রিমি ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা দেখে গেয়ে উঠল। মনেরও বাগানে ফুল ফুটিল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইল না। কি ঠিক 10 দিন পর বুঝি রসিক ভ্রমর আইব? কুটিল হাসে ঝিনুক, হাতের আঙ্গুল ফোটাতে ফোটাতে বলো, রসিক ভ্রমর তোমারটাও আইব, চিন্তা করিও না টুইন্স। ঝিনুকের কথায় পাত্তা দিল না রিমি। সেও গুনগুন করে নিজের মতো করে চলে গেল। গরম গরম খবরটা কাজিন পল্টনকে না বললে হয় নাকি? সন্ধ্যায় সব একত্রে হয় চিলেকোঠায়। রিশান, শিহাবও মাগরিবের পরপরই এসে পড়েছে। এই চিলেকোঠায় আড্ডা হয় না অনেক দিন। শিহাব, রিশান, চন্দ্র, লিমন এরাই বেশি আড্ডা দিত। তবে এখন চেঞ্জ হয়েছে। চন্দ্র আসার আগেই রিশানকে দিয়ে ওই পাশে একটা রান্নার কাউন্টার বানিয়েছে। দুজনের সহজেই খাট, একটু 2 সিটের সোফা আর চেয়ার টেয়ার সব মিলিয়ে বসেছে। খাটে পুনম, রূপসা, মুক্তি, ঝিনুক, রিমি এরাও বসেছে। পরশটা কালই চলে গেল, পরীক্ষার আগে আর আসতে পারবে না। আব্বু যে কেন ওরে ক্যাডেটে দিল। আর বলিস না নিশা, রায়ানও রাজশাহী ক্যাডেটে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। মুক্তির কণ্ঠে বিরক্তি। তাদের কথোপকথনের মাঝে কাজের মেয়ে মিনু খবর নিয়ে আসলো নিচে তাদের তলব পড়েছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে নিচে চলে গেল। নিচে নেমেই ড্রয়িং রুমের বসা লোকেদের দেখে মুক্তি, রূপসা, চন্দ্রের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। শিহাব রিশানের কানে কানে বলল, এরা এখানে কেন? লিমন রূপসার হাত আঁকড়ে ধরে, ইশারায় আশ্বাস করে ঠান্ডা থাকতে। রূপসা কিছু বলে না, এগিয়ে এসে চাচা শ্বশুরের উদ্দেশ্যে সালাম দেয়। কাইফির বাবা মাকেও দেয়। রূপসার পিছু পিছু সকলেই সালাম দেয়, শুধু চন্দ্র বাদে। চন্দ্র সরু চোখে চেয়ে আছে কাইফির দিকে। কাইফি পুনমের দিকে চেয়ে আছে, নাকে নাকফুল, হাতে চুড়ি, সব মিলিয়ে নতুন বউ। ধক করে ওঠে বুকটা। এই মেয়েটার এই রূপ তার জন্যেও হতে পারত। এই যে সাধারণ কামিজে, মাথায় ঘোমটা, ঠিক যেন নতুন বউ। চন্দ্র হেঁটে পুনমের পাশে দাঁড়িয়ে তার হাত ধরে। পুনম চন্দ্রের দিকে তাকিয়ে হাত ছাড়াতে চায়। চন্দ্র শান্ত চোখে তাকিয়ে আছে দেখে আর কিছুই করল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কাইফি পুনমের দিক থেকে নজর সরিয়ে নেয়। এই মেয়েটা তার না, এই আক্ষেপ সারা জীবন থেকে যাবে। সবাই নিশ্চুপ। আলী পরিবারের সবাই ইহানের বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। তারাও কথা বলতে যেয়ে চুপ মেরে যাচ্ছে। ফাতেমা বেগম কেমন যেন ইতস্ত বোধ হচ্ছে। তবুও সন্তানের সুখের জন্য সব করতে পারে মেয়েরা। কাইফি কাউকে বলতে না দেখে নিজেই বলল, লিমন আর ইহান ভাই হইলেও ইহানের খুব কাছের একমাত্র বন্ধু আমি।
আমি যখন গ্রাজুয়েশন শেষে কদমতলীতে যাই, স্কুলে পুনমকে দেখে পছন্দ হয়। প্রথম প্রথম তার পিছু নিতাম, ভাবতাম ও বুঝি একবার হলেও আমার দিকে ফিরে তাকাবে, কিন্তু ও একদিনও আমার দিকে ফিরে তাকাতোই না। থামলো কাইফি, আবারও বলল, একদিন আনিস আঙ্কেলের কাছে ধরা পড়লাম, তাকে নিজের অনুভূতি সম্পর্কে জানালাম। তিনি বললেন, প্রতিষ্ঠিত হয়ে তার সামনে দাঁড়ালে, পুনমের 18 বছর হলে যদি তার যোগ্য হই, তাহলে তাকে আমার হাতে তুলে দেবেন। সকলে চুপ, কেউ কিছুই বলছে না। আজ যেন শুধু কাইফির দিন, সেই বলবে। ইহান শুরু থেকেই সব জানতো। বিয়েতে গিয়ে যখন দেখে চন্দ্র পুনমের কাছাকাছি আসে, সেটা আমাকে জানায়, আমি আঙ্কেলকে জানাই। তিনি আমার কথাতেই হুটহাট বিয়েটা ঠিক করার চিন্তা করে। ভাই বলেন, বন্ধু বলেন, ইহানই ছিল আমার। ও বন্ধু হিসাবে আমার কষ্ট মেনে নিতে পারবে না, তাই এই পদক্ষেপ নেয়। কামরুল সাহেব বলেন, এইসব এখন বলছো কেন বাবা? কারণ আছে আঙ্কেল, আর সেটা কি আপনারা সবাই জানেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, আমার খালার যা ভুল তা মাফ করে ইহানের পক্ষ থেকে সম্পর্কটা এগিয়ে যান। তোমার অনুরোধ আমরা রাখবো বাবা, আজ তোমাদেরকে ফিরিয়ে দিব না। ক- কি? রূপসা মুক্তির একসাথে বলল। তাদের দিকে তাকায় কামরুল সাহেব। দুই বোন চুপ হয়ে যায়। ফাতেমা আক্তার উঠে আসে, রূপসার হাতটা ধরে বলল, আমার ছেলে কষ্ট সইতে না পেরে তোমাকে যা তা বলেছি, আমাকে ক্ষমা করে দিও মা। তাকে থামায় রূপসা, ছি ছি চাচিমা, আমার কিছুই মনে নেই, সবকিছু ভুলে গিয়েছি। ফাতেমা আক্তার মুক্তি রূপসাকে বুকে জড়িয়ে নেয়। ছোটদের পাঠিয়ে বড়রা বিয়ের কথাবার্তা আগায়। আবারও চিলে কোঠায় সবার আড্ডার আসর বসে। চন্দ্র এবার পুনমের সাথে বসেছে। সবাই জোড়ায় জোড়ায় বসেছে, শুধু রিমি আর কাইফি চেয়ারে বসেছে। চন্দ্র পারে না যে পুনমকে কোলে তুলে বসে থাকে। পুনম চোখ রাঙিয়ে বসে, তার মানে একটু শান্ত হয়ে বসেন। রিশান বলল, এভাবে বসে থাকলে হবে? আসর জমান। আচ্ছা, আমিই বলি, আসেন সবাই গানের কলি খেলি। হৈ হৈ করে রিমি ঝিনুক কারোর কোনো আপত্তি না থাকায় গানের কলি খেলবে ঠিক করা হলো। কে আগে গাইবে তাই নিয়ে মতবিরোধ। শেষে রিশান বলল, আমি আগে গাই। সবাই মিলল, সবাই মানল। চন্দ্রের এসবে ধ্যান নেই, সে মোবাইলে ঢুকেছিল। মোবাইলে ডুবন্ত চন্দ্রকে তুলল পুনম। রিশান গেয়ে উঠল, ডার্লিং বুকে আজ বার্লিং, আয়না কাছে প্লিজ তুই শোন। রিশানের গানটা শুনে চন্দ্র ভুরু কুঁচকে তাকিয়ে পেছনের পিলোটা ছুঁড়ে মারল। রিশান সেটা ক্যাচ করে আবারও গাইল, রাতভোর কাছে তোর থাকবো, চাই না তোকে ছাড়া মন। বাড়িতে সবাই ব্যস্ত, মহিলাগণ রান্নাঘরে, পুরুষেরা বাজারে, আর বাড়ির মেয়েটা গোছানো কাজে ব্যস্ত। রিমি এই নিয়ে 3বার ঝাড়ু দিয়েছে। ঝাড়ুটা দরজার জুতার সেলফের কোনায় রেখে রূপসার দিকে আঙ্গুল উঁচু করে বলল, আপু, আর কিছু ফেলবে না? এই নিয়ে 3বার ঝাড়ু দিলাম। কাদো কাদো মুখ করে ফেললো রূপসা, বলল, আমাকে তুই আমাকে এমন কথা বলতে পারলি? কি বা খেয়েছি আমি? যা খেয়েছি তা তো তোদের বাবুন খেয়েছে, আমার কি দোষ? দীর্ঘশ্বাস ফেলল রিমি। মুক্তি ঘর থেকে ডাক দিতেই সেই দিকে চলে গেল। গিয়ে দেখে নিশা পায়ে ঝিনুক আর হাতে ম্যাসেজ করছে। মুক্তি শেষে চোখে শশা দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। রিমি যেতেই বলল, রিমি, তুই না হোমমেড পেডিকিউর আর ম্যানিকিউর জানিস? একটু করে দে না বোন। আপু, বাইরে অনেক কাজ, ঝিনুক পারে, ওরে কও। আমি পারবো না মেজো আম্মু, ডাকছে আমাকে। আজ আমার বিয়ে, এখনো পরের বাড়ি যায়নি, তাতেই এমন করছিস? গেলে তো তোদের পাত্তাই পাওয়া যাবে না।
দাঁতে দাঁত চাপে। মাঝে মাঝে তাদের মনে হয় ছোট হয় সবচেয়ে বড় ভুল হয়েছে। বড়রা তাদের শুধু হুকুম ছাড়তে থাকে। সে নিশাকে ঝাড়ি মেরে বলল, গরম পানি আন। সবাই পাইছে, শুধু আমারই। বিড়বিড় করতে করতে নিশা চলে যায়। হ্যাঁ, আজ মুক্তির বিয়ে। গতকাল সবাই সম্মতি দিতেই ফাতেমা বেগম দেরি করতে চায়নি। কালই আঁক রেখে যেতে চান। তবে কামরুল সাহেব চাননি। তিনি মেয়ের বিদায়ে ধুমধাম করেই দিতে চায়, যেমন রূপসাকে দিয়েছেন। তবে ফাতেমা আক্তার মানতে নারাজ। তিনি অনেক জোর জবরদস্তি করে আজ আগদের জন্য মানিয়েছে। সেটার প্রিপারেশন চলছে সকাল সকাল বাড়িতে। সারা বাড়িতে হইচই চললেও চন্দ্রের ঘরে আলাদা হিম শীতলতা। ঘর উষ্ণ হয়ে চলেছে ক্রমে ক্রমে। দিন দুনিয়া ভুলে জোহরাতে ডুবে আছে চন্দ্র। গলায় মুখ ডুবিয়ে টুকরো টুকরো চুমুর বর্ষণ চলছে। এর মধ্যে বাইরে থেকে ডাক দিল কেউ। পুনম সাড়া দিতেই যাবে, চন্দ্র চট করে পুনমের অধর জোড়া দখল করে নিল। পুনম ছটফট করতেই পুনমের ওপর নিচের পুরো ভর ছেড়ে দিল। পুনমের হাতে দুটো ওপরে পিন করে দিল। চোখ বন্ধ করে পুনম। ও ডুবে গেল স্বামীর আহ্বানে। তবে ডাকার মানুষের বুঝি তর সয়। পূর্ব পরশ একাধারে ডেকে চলেছে পুনমকে। আপু, এই আপু, গেট খোল। সেই কখন থেকে ডেকে চলেছি। এবার না পেরে পুনম ঠোঁট মুড়ে দাঁত আটকায়। না চাইতে পুনমকে ছাড়ে চন্দ্র। হাঁপাতে হাঁপাতে পুনম বলল, সরেন বদলোক, পূর্বপরশ এসেছে, ডাকছে। বিরক্ত হয় চন্দ্র। বিরক্ত ভঙ্গিতে গেটের দিকে তাকায়। পূর্বপরশ তখনও গেট বাড়ি দিয়ে চলেছে। সেই দিকে এক পলক তাকিয়ে পুনমের দিকেও তাকিয়ে বলল, এদের বাসর ঘরে আমি সাউন্ড বক্স রেখে আসব, তখন বুঝবে রোমান্সে ব্যাঘাত দেওয়ার মজা কেমন। ফিক করে হেসে দিল পুনম। তার হাসি ঘোর চোখে দেখল চন্দ্র। ধীর স্বরে বলল, হেসো না জোহরা, ডুবে যাই হাসির ঝলকানিতে। পুনম মুচকি হাসে। দুই হাতে চন্দ্রের গলায় বেষ্টনী বাঁধে। হাসি মুখেই বলল, আপনি আমাকে জোহরা ডাকেন কেন? সবাই তো পুনম ডাকে। স্ত্রীকে আদরের সহিত ডাক নাম দেওয়া সুন্নত। যদিও তোমার নাম জোহরা, তবে এটাই আমার পছন্দ। মা ফাতেমাকে আলী আদর করে জোহরা ডাকতো, বিবি জোহরা। চন্দ্রের চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তাহলে আপনিও আমার আলী, শেরে আলী। বিস্তর হাসল চন্দ্র। এগিয়ে পুনমের কপালে দীর্ঘ চুম্বন করে। চোখ বন্ধ করে ফেলে পুনম আবেশে। চোখ খুলে নিজেও স্বামীর ললাটে চুমু খায়। চন্দ্র গালে ইশারা করে। পুনম হেসে কিছু বলতে যায়। ততক্ষণে থেমে যাওয়া বাইরের ঝড় আবারও শুরু হয়েছে। পুনম চন্দ্রকে ধাক্কা দিয়ে সরায়। উঠে বসে চুলগুলো হাত খোপা করে। গেট খুলতে দুই ভাই বোনের ঝুঁকে ঝাঁপিয়ে পড়ে। পরীক্ষা শেষে দুই ভাই ওয়েট করেনি, সেই দিনই ট্রেনে উঠেছে। পুনম দুই ভাইয়ের কপালে চুমু দিয়ে হালচাল জিজ্ঞাসা করে, তাদের সাথে চলে যায়। তবে যাওয়ার আগে চন্দ্রকে ওঠার ইশারা করে যায়। চন্দ্র কম্ফোর্টার মাথা পর্যন্ত জড়াতে জড়াতে বলল, ধ্যাৎ, ভাল লাগে না। এই দুই শালার বাসর ঘরে যদি সাউন্ড বক্স না লাগিয়েছি, তো আমার নামও চন্দ্র না। লিমন সকালবেলা চলে গিয়েছিল, এখন বরযাত্রীর সাথে আবার এসেছে। যতই হোক ভাইয়ের বিয়ে, তারও কিছু দায়িত্ব আছে না। রূপসাও যেতে চেয়েছিল, তবে ফাতেমা আক্তার মানা করায় লিমন নেয়নি। ইহানরা ও চন্দ্ররা সহ সকলেই হাউজিং সংলগ্ন মসজিদে নামাজে এসেছে। নামাজের পরে ইমাম সাহেবকে একসাথে নিয়ে বাড়িতে গিয়ে বিয়ে পড়াবে। মসজিদ থেকেই পড়াতেন, তবে পারভেজ সাহেব দেয়নি। তারা অনুপস্থিত থাকাকালীন মেয়েরা ভেঙে পড়বে তাই।
জোহরের নামাজ শেষে কামরুল সাহেব, পারভেজ সাহেব আর আনিস সাহেব ও মিরাজ সাহেব চারজন আরো 2 রাকাত নফল নামাজ পড়লেন। আজ তাদের মোনাজাত দীর্ঘ, আর এই দীর্ঘ মোনাজাতে সন্তানদের কল্যাণ ছাড়া আর কিছুই নেই। মায়ের ভালোবাসাটা চোখের সামনে থাকলেও বাবার ভালোবাসাটা অলক্ষ্যে। বাবারা চুপি 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 ভালোবাসতে জানে, তারা ত্যাগ করতে জানে সন্তানের জন্য, সংসারের জন্য। নামাজ শেষে বের হলো সবাই। বরযাত্রী খুব বেশি না, কাইফি সহ কাজের কিছু পরিচিত লোকেরা। এখানে শুধু পুরুষরা আছে, মহিলাদের আগে থেকেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। চন্দ্ররা যখন পৌঁছায় তখন মহিলাদের খাওয়া হয়েছে, আর তাদের সাথে গল্পের ছলে তাদের খাইয়ে দেওয়া হয়েছে। এখন শুধু বিয়ে পড়িয়ে বাকিদেরকে খেতে দেওয়া হবে। চন্দ্র বাসায় ঢুকেই আগে বোনের ঘরে উঁকি মারে। তার থেকে 4 বছরের ছোট বোনটা, সেই বোনটার আজ বিয়ে। চন্দ্র সরে যেতে নিলে মুক্তি দেখে ফেলে ডাক দেয়, ভাইয়া। চন্দ্র আর যায় না, ধীর পায়ে ভেতরে ঢোকে। বোনের বিয়ে বুঝি এত কষ্টের? এই যে তার বুকটা ভার হয়ে আছে, সে কাউকে সেটা বোঝাতে পারছে না। বোনের মাথায় হাত রাখে চন্দ্র, আর কিছু বলতে পারে না, বেরিয়ে যায় সেখান থেকে। পুনম তার পেছু নিলেই ইমাম সাহেব প্রবেশ করেন। খুতবা বলে, মুক্তির সম্মতি চায়। মুক্তি বাবার দিকে তাকায়। কামরুল সাহেব মাথায় হাত বুলিয়ে দিতেই মুক্তি ঝরঝর করে কেঁদে দেয়। কেউ কিছুই বলে না। তার কান্না দেখে পুনম আনিস সাহেবের বুকে, রূপসা নিশা পারভেজ সাহেবের বুকে মুখ গুজে কেঁদে দেয়। কামরুল সাহেব মেয়েকে থামায়। ইমাম সাহেব আবারও বলতেই মুক্তি 3 বার কবুল উচ্চারণ করে। সবাই আলহামদুলিল্লাহ বলে একসাথে। সেই শব্দ বাহির পর্যন্ত যায়। ইহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, অবশেষে কাঙ্ক্ষিত নারীটি তার হলো। বিয়ে শেষে সবাই চলে গেল, কাইফি আর ইহান থেকে গেল। মুক্তির ঘরে সব বোনেরা গল্প করছিল। সেখানে নিপা বেগমের সাথে প্রবেশ করে ইহান। ইহানের পেছনেই কাইফি। কাইফি সকলকে ছাপিয়ে পুনমের দিকে তাকায়। মেয়েটা একটা শাড়ি পরেছে, পিঁয়াজি রঙা শাড়ি, পিঁয়াজি রঙা ব্লাউজ, হাত ভর্তি সাদা আর পিঁয়াজি রঙা চুড়ি দেখে চোখে কাজল আর হালকা পাতলা স্বর্ণের গহনা। চোখ নামিয়ে নেয় কাইফি। ইহান ঢুকতেই সবাই মিটমিটিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। কাইফিও বেরিয়ে যায়, মুক্তির সাথে কিছু কথা বলে। মুক্তিও কাইফির হাতে মাফ চায়। মাফ করে ছেলেটা। যাকে পায়নি তাকে না পাওয়ার আক্ষেপ থাকবে, তবে বিদ্বেষ রাখতে রাজি নয় কাইফি। পুনম ঘর থেকে বেরিয়ে নিজের ঘরেই যায়। বাইরে লোকজন আছে, এর মধ্যে ঘুরে বেড়ালে চন্দ্র তাকে আস্ত খেয়ে ফেলবে। এই জন্যই পুরুষদের খাওয়ানোর দায়িত্ব চন্দ্ররা নিয়েছে। নিজের মাথার থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে ভেজা চুল খুলতেই দরজায় নক করে। পুনম গেট খুলতেই চন্দ্র ঝড়ের গতিতে এসে পুনমের পুরো মুখশ্রীতে অনবরত চুমু খেয়ে আয়লার গতিতে চলে গেছে। পুনম শকড খেয়ে গেছে, দাঁড়িয়ে আছে সেভাবেই। তবে সে একা না, আরো 4 জন সেভাবেই দাঁড়িয়ে আছে। পুনম ঢোক গেল। 4 জন একসাথে বলে উঠল, চুমু।